হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম সকলকে। আমরা ক্লাস 11 এর প্রবাবিলিটি বা সম্ভাবনা তত্ত্ব চ্যাপ্টারের প্রবলেম সলভ করছিলাম। ক্লাস 11 এর সেমিস্টার 2 তে পড়ছে, তার মানে এর থেকে বড় প্রবলেম আসবে বা 2 নাম্বার বা 3 নাম্বার 4 নাম্বার প্রবলেম আসতে পারে, ঠিক আছে? তো সেই হিসাবেই সমস্ত প্রবলেম আমরা সলভ করছি। বহু বিকল্প ধর্মী এবং অতি সংক্ষিপ্ত হয়ে গেছে, আমরা সংক্ষিপ্ত প্রবলেম সলভ করছি। এর আগের ক্লাসে আমাদের 22 পর্যন্ত হয়েছিল, আজকের ক্লাসে 23 থেকে সলভ করব। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। যে কোনো প্রবলেম হলে আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তার সলিউশন তোমরা দেখতে পারবে, ঠিক আছে? আজকের ক্লাস আমরা শুরু করব প্রবাবিলিটির সংক্ষিপ্ত 23 থেকে। তাহলে আজকে ক্লাস শুরু করছি। দেখো, বলে রাখি, সম্ভাবনা তত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, খুব ভালোভাবে শিখে রাখতে হবে, কারণ ক্লাস 11 ছাড়াও ক্লাস 12এও সম্ভাবনা তত্ত্ব আছে। আর এর পরবর্তী ক্ষেত্রে যেখানে ম্যাথের সঙ্গে যুক্ত থাকবে সেখানে সম্ভাবনা তত্ত্ব পরপর থাকবে, ঠিক আছে? তো 23-এর দাগের কি বলছে দেখো, একটি থলির মধ্যে 10টি 1 টাকার নোট, 7টি আধুলি ও 4টি সিকি আছে। থলির মধ্যে থেকে উদ্দেশ্যহীনভাবে নেওয়া 3টি মুদ্রার মধ্যে একটি 1 টাকার নোট, 3টি 1 টাকার নোট এবং প্রত্যেক প্রকারের মুদ্রা একটি করে তোলার সম্ভাবনা। তাহলে এখানে মোট মুদ্রা কত হচ্ছে? মোট মুদ্রা, টোটাল মুদ্রা 10টি 1 টাকার নোট আছে। তাহলে মোট মুদ্রার সংখ্যা, মোট মুদ্রা ইজ ইকুয়াল টু 10টি প্লাস 7টি, তাই তো? 10টি, 7টি আর 4টি প্লাস 4, 10-এর সাথে 17, এতটি ইজ ইকুয়াল টু 21টি মোট মুদ্রা আছে। এবার দেখো, এখানে 21টি মোট মুদ্রা থাকলে বলছে প্রথম কন্ডিশন যেটা আসছে, আমরা প্রথম কন্ডিশনে আসি। প্রথম কন্ডিশন বলছে এর মধ্যে 21টার মধ্যে বলছে একটি 1 টাকার নোট, উদ্দেশ্যহীনভাবে নেওয়া 3টি মুদ্রার মধ্যে 3টি তুলে নেওয়া হচ্ছে। তাহলে 3টি যদি তুলে নেওয়া হয় তাহলে নাম্বার অফ এস কত হবে? 3টি তুলে নিলে নাম্বার অফ এস ইজ ইকুয়াল টু 21C3 হবে নাম্বার অফ এস। 21টার মধ্যে 3টে তুলে নেওয়া হচ্ছে। এবার বলছে সেই 3টের মধ্যে একটি 1 টাকার নোট থাকার সম্ভাবনা। তাহলে বি যদি একটি 1 টাকা, যদি এ ইজ ইকুয়াল টু একটি 1 টাকার নোট থাকার ঘটনা যদি হয়, তাহলে নাম্বার অফ এ কত হবে? এ হচ্ছে কটার মধ্যে কটা তুলে নেওয়া হচ্ছে? টোটাল এখানে তুলে নেওয়া হচ্ছে 3টি, তাই তো? তাহলে 1 টাকার নোট আছে মোট কটি? মোট আছে 10টি। তাহলে 10-এর মধ্যে একটি হবে, 10-এর মধ্যে 1, আর বাকি কটা পড়ে থাকছে মোট 21টি, 21-এর মধ্যে বাকি দুটো হবে। তাহলে হয়ে যাচ্ছে এই 10টার মধ্যে, এই যে 10টার মধ্যে একটি 10C1 ইন্টু বাকি এখনো পড়ে আছে 11টি, 11C2 হবে, মোট 3টি, তাই তো? তাহলে পি অফ এ কত? পি অফ এ হচ্ছে এন অফ এ বাই এন অফ এস ইজ ইকুয়াল টু এন অফ এ হচ্ছে এইটা 21C3 বাই 10C1 ইন্টু 11C2। এই মানটা আমরা এখানে সিম্পলিফাই করছি, এইটা হয়ে যাবে 21 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল আর 21 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এখানে হয়ে যাবে 10 ফ্যাক্টোরিয়াল আর 11 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এইখানে হয়ে যাবে, তার নিচে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল, সেটা উল্টে গিয়ে ওপরে চলে যাবে। বাকি হচ্ছে 10 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল নিচে, সেটা উল্টে গিয়ে ওপরে চলে যাবে 10 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। আর হবে 2 ফ্যাক্টোরিয়াল, এটা উপরে চলে যাবে উল্টে গিয়ে, আর হবে 11 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে মোট মানটা কত হচ্ছে? 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 1 ফ্যাক্টোরিয়াল নিচ্ছি না, ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল মানে আবার 2, ইন্টু 11 মাইনাস 2 আবারও 9 ফ্যাক্টোরিয়াল। এখানে আসছে 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 ইন্টু 2 ইন্টু এইটা হয়ে যাচ্ছে 21 মাইনাস 3 18 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? আচ্ছা, এখানে হয়ে যাচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল, মানে আমরা লিখছি 10 ফ্যাক্টোরিয়ালটাকে আমরা লিখছি 10 ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল, আর এখানে আছে 11 ফ্যাক্টোরিয়াল, আমরা লিখছি 11 ইন্টু 10 ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই 9 ফ্যাক্টোরিয়াল কাটলো, এই 9 ফ্যাক্টোরিয়াল কাটলো, তাই তো? আচ্ছা, এটা 21 ফ্যাক্টোরিয়াল ছিল, আমরা বাদ দিয়েছি। এটা 21 ফ্যাক্টোরিয়ালটাকে কি লিখবো আমরা? 21 ফ্যাক্টোরিয়ালটাকে আমরা লিখছি 21 ইন্টু, এদিকে লিখছি 20 ইন্টু 19 ইন্টু 18 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, 18, 19, 20, 21, 18 ফ্যাক্টোরিয়াল যদি কেটে দিই, এখানে কত থাকছে দেখো, এখানে থাকছে, আর এইটা যদি 10 কেটে দিই, 10 দুগুণে 20, 2 2 কেটে গেল, ঠিক আছে?
আচ্ছা আর থাকছে এখানে 11, 11 আর 10, তাই তো 11 আর 10 থাকলে এখানে আছে 21, 19। আচ্ছা 3 3 7 21, 7 থাকছে। আর 2 কাটলে এটা 5 হয়ে যাচ্ছে, আর কোনো কিছু কিন্তু কাটছে না, এটা 55 হয়ে যাচ্ছে। আর এখানে 7 আর পুরোটা কেটে দিলে 19, তাই তো এটা 55 হয়ে যাচ্ছে। 7 9 63, 3 হাতে 6, 7 7 আর 6 13, 133/55। কিন্তু এখানে কোনো একটা মিসিং আছে, এই উত্তরটা হবে না, ঠিক আছে। 133/55 এটা আসতে পারে। এটা কি মানটা উল্টো নেওয়া হয়েছে? হ্যাঁ মানটা উল্টো নেওয়া হয়েছে সেই কারণে, কারণ নাম্বার স্যাম্পল স্পেস হচ্ছে এইটা 21C3 নিচে হবে আর এইগুলো উপরে হবে 10C1 ইন্টু 11C2। তাহলে এই মানটা সম্পূর্ণরূপে উল্টে যাবে, এই মানটা কত হয়ে যাবে সম্পূর্ণরূপে উল্টে গিয়ে এটা উপরে হয়ে যাবে 10 ফ্যাক্টোরিয়াল ইন্টু 11 ফ্যাক্টোরিয়াল, আর এটা 21 ফ্যাক্টোরিয়াল। আর এর নিচে মান কত হওয়ার কথা, যে ক্যালকুলেশন আমরা করে দেখালাম যে এর নিচে হওয়ার কথা 3 ফ্যাক্টোরিয়াল, আর সেটা উপরে চলে যাবে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 21 - 3 18 ফ্যাক্টোরিয়াল। আর এখানে 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু, তাহলে এটা 9 ফ্যাক্টোরিয়াল 10 - 1, আর এটা 2 ফ্যাক্টোরিয়াল আর 9 - 2 11 - 2 9 ফ্যাক্টোরিয়াল। এটা সিম্পলি ভাবে যে ক্যালকুলেশনটা আমরা করলাম সেই একই রকম ভাবে ক্যালকুলেশন করে কত আসছে, এটা উপরে আসছে 55 আর নিচে আসছে 100, কত আসছিল 133, তাই তো। এটা ক্যালকুলেশনটা আমরা আগেরটাই দেখালাম, ঠিক সেম ক্যালকুলেশন হবে 55/133। নেক্সট দেখো 2 কি বলছে, একই রকম ভাবে এটা নাম্বার অফ স্যাম্পল স্পেস এসটা একই হবে। 2 বলেছে যে 3টি 1 টাকার নোট, 3টি 1 টাকার নোট থাকার সম্ভাবনা, 3টি 1 টাকার নোট থাকার সম্ভাবনা, তাহলে এন অফ এ একই হবে। এবার একটা ঘটনা আমরা একই অঙ্কে ধরেছি, এবার ঘটনা বি ধরছি। বি ইজ ইকুয়াল টু 3টি 1 টাকার নোট থাকার ঘটনা। বি যদি 3টি 1 টাকার নোট মানে 3টের মধ্যে বি ইজ ইকুয়াল টু 3টি 1 টাকার নোট থাকা ঘটনা, বি হয়ে যাচ্ছে 3টি 1 টাকার নোট থাকার ঘটনা। সেটা যদি হয় কটা এখানে তোলা হচ্ছে, টোটাল তোলা হচ্ছে 3টি তোলা হচ্ছে, 3টের মধ্যেই 3টি 1 টাকার নোট, ঠিক আছে। মোট 1 টাকার নোট করছে 10টি, তাহলে এখানে হয়ে যাবে নাম্বার অফ বি কত হয়ে যাবে, নাম্বার অফ এস আছে, নাম্বার অফ বি হয়ে যাবে 10টির মধ্যে 3টি। নাম্বার অফ বি হয়ে যাচ্ছে এটা 10C3, মানে 10টি 1 টাকার নোট আছে, তার মধ্যে 3টি তোলার উপায় হচ্ছে এরকম ভাবে হবে। তাহলে পি অফ বি কত হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে পি অফ বি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে এন অফ বি, তাই তো। এন অফ বি এটা এন অফ এস, এন অফ বি কত, এন অফ বি হয়ে যাচ্ছে 10C3, আর এখানে টোটাল আছে 21C3 ইজ ইকুয়াল টু কি হবে, এটা হয়ে যাচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল, আর এখানে তার জন্য 3 ফ্যাক্টোরিয়াল হবে, আর এটা 10 - 3 ফ্যাক্টোরিয়াল। এখানে হয়ে যাবে 21 ফ্যাক্টোরিয়াল, এটা 3 ফ্যাক্টোরিয়ালটা উল্টে যাবে উপরে, আর এটা হয়ে যাবে 21 - 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, এটা এটাকে আমরা লিখতে পারি 10 × 9 × 8 × 7 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এটা 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল এখানে কেটে দিচ্ছি, 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু হয়ে যাচ্ছে এখানে 21 - 3 18 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। আচ্ছা এখানে হয়ে যাচ্ছে 10, মানে এটা 7 ফ্যাক্টোরিয়াল হয়ে যাচ্ছে ইন্টু এটা 21 20 19 18 ফ্যাক্টোরিয়াল, 18 ফ্যাক্টোরিয়াল 18 ফ্যাক্টোরিয়াল কেটে দিচ্ছি। আচ্ছা এইখানে কাটলে 7 ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল কাটছে, আর কি কাটবে, আর 10 দিয়ে কাটলে 10 × 2 = 22, এটা কেটে দিলে 4 হয়ে যাচ্ছে। 4টা তো কাটছে না কারোর সঙ্গে, এটা 4ই থেকে যাবে, 4ই থাকছে। আচ্ছা 3 দিয়ে 3 থেকে 9, এটা 3 7 21, ঠিক আছে। আচ্ছা এখানে হয়ে যাচ্ছে 3 4 12, তাই তো, আর কিছু কাটছে, 3 4 12 হয়ে যাচ্ছে শুধুমাত্র। এখানে হচ্ছে 7 9 63, 3 হাতে 6, 7 7 7 6 13, 12/133 আসছে এক্ষেত্রে, 12/133। তাহলে এখানে অ্যান্সারটা লিখবে যে 3টি 1 টাকার নোট তোলার সম্ভাবনা হয়ে যাবে 12/133। অ্যান্সারটা লিখবে 3টি 1 টাকার নোট তুলে নেওয়ার সম্ভাবনা 12/133। নেক্সট দেখো 3এরটা, এটা শেষেরটা বলেছে প্রত্যেক প্রকারের মুদ্রা একটি করে তোলার সম্ভাবনা, প্রত্যেক প্রকারের একটি করে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ডি ইজ ইকুয়াল টু প্রত্যেক প্রকারের মুদ্রা একটি করে তোলার ঘটনা, প্রত্যেক প্রকারের মুদ্রা একটি করে তোলার ঘটনা হচ্ছে
ডি। অতএব নাম্বার অফ ডি কত, প্রত্যেক প্রকারে একটি করে হয়ে গেলে তাহলে 10C1 7C1 4C1 এটা হবে, তাই তো? এটা হয়ে যাচ্ছে 10C1 7C1 4C1 এটা হয়ে যাবে অবশ্যই। তাহলে এখানে হয়ে যাচ্ছে পি অফ ডি কত, পি অফ ডি হয়ে যাচ্ছে এন অফ ডি বাই এন অফ এস। এটা হয়ে যাচ্ছে 10C1 7C1 4C1 আর 21C3 ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, এটা 10 ফ্যাক্টোরিয়াল, এটা 7 ফ্যাক্টোরিয়াল, এটা 4 ফ্যাক্টোরিয়াল, এখানে 21 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এইখানে যেটা হবে এদের যেটা এটাকে ভাঙলে এটা 1 ফ্যাক্টোরিয়াল 10 - 1 9 ফ্যাক্টোরিয়াল নিচে হয়ে যাবে 1 ফ্যাক্টোরিয়াল 10 - 1 9 ফ্যাক্টোরিয়াল। এটা হয়ে গেল, এটা 1 ফ্যাক্টোরিয়াল, এটা 6 ফ্যাক্টোরিয়াল 7 - 1 6, এটা হয়ে যাবে 1 ফ্যাক্টোরিয়াল 4 - 1 3 ফ্যাক্টোরিয়াল, আর এটা হয়ে যাবে 3 ফ্যাক্টোরিয়াল আর 21 - 3 18 ফ্যাক্টোরিয়াল। এটা সিম্পলিফাই করে যেটা আসবে সেটাই অ্যান্সার হবে। ঠিক আছে, এখানে দেখো 7 ফ্যাক্টোরিয়াল কোনো কিছু কাটছে, এখানে 1 ফ্যাক্টোরিয়াল গুলো লেখার দরকার নেই। এটা হয়ে যাচ্ছে 21 20 19 18 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আচ্ছা এখানে এইটা হয়ে যাচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল লিখছি 10 × 9 ফ্যাক্টোরিয়াল, এটা 1টা লিখছি না, ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল এখানে রাখছি, 6টাকে লিখছি এখানে 6 ফ্যাক্টোরিয়ালটাকে 6 ফ্যাক্টোরিয়াল হিসেবেই রাখছি, আর 7টাকে লিখছি 7 × 6 ফ্যাক্টোরিয়াল, এটাকে 3 ফ্যাক্টোরিয়ালটাকে 3 ফ্যাক্টোরিয়াল রাখছি, এটাকে 4টাকে এটা হয়ে যাবে 4 3 2 × 3 ফ্যাক্টোরিয়াল × 18 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এবার দেখো এই 18 ফ্যাক্টোরিয়াল কেটে দিচ্ছি, 9 ফ্যাক্টোরিয়াল 9 ফ্যাক্টোরিয়াল কাটছে, 6 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল কাটছে, 3 ফ্যাক্টোরিয়াল কেটে দিচ্ছে, এটা হচ্ছে 10 2 × 20 2 আসছে, 2 2 4। ঠিক আছে, আচ্ছা 7 3 21 3, এই 3 কেটে গেল। ঠিক আছে, ওপরে কত থাকছে শুধুমাত্র, ওপরে থাকছে শুধুমাত্র 2, সমস্ত মান কেটে গেছে, আর নিচে কত থাকছে, নিচে সমস্ত মান কেটে গিয়ে 19। তাহলে একটি করে মুদ্রা তোলার সম্ভাবনা, প্রত্যেক প্রকারের একটি করে তোলার সম্ভাবনা 2/19 আসছে। ঠিক আছে, আচ্ছা 2 নয়, এখানে আর একটা 2 আছে, এই যে 2 2 4, এটা 4/19। অ্যান্সারটা লিখবে প্রত্যেক প্রকারের মুদ্রা একটি করে তোলার সম্ভাবনা 4/19, তাহলে 19 বারের মধ্যে 4 বার হতে পারে এটা। এবার দেখো এটা 23-এর দাগের হলো, এবার 24-এ যাব। কি বলছে, 24 বলছে উদ্দেশ্যহীনভাবে নির্বাচিত কোন অধিবর্ষে 53টি সোমবার থাকার সম্ভাবনা কত। আচ্ছা অধিবর্ষের ক্ষেত্রে কি হয়, অধিবর্ষের ক্ষেত্রে কি হয়, অধিবর্ষের ক্ষেত্রে কত দিনে বছর হয়, 366, তাই তো? অধিবর্ষের ক্ষেত্রে বছর হয়ে যাচ্ছে, অধিবর্ষের ক্ষেত্রে 1 বছর সমান এতদিন, তাই তো? এবার আমরা জানি অধিবর্ষের ক্ষেত্রে যে এইটাকে যদি ভাগ করি 7 দিয়ে, এই যে 366, 5 7 35, 1 16, 7 2 14, দুদিন থাকছে, তাই তো? সেই দুদিনের মধ্যে এখানে কি বলেছে যে অধিবর্ষের ক্ষেত্রে 53টি সোমবার, মোটামুটি আমাদের 52 সপ্তাহে 1 বছর হচ্ছে, আর দুদিন এক্সট্রা পড়ে থাকছে অধিবর্ষের ক্ষেত্রে। তাহলে 52টা সপ্তাহ মানে আমরা 52টা সোমবার পেয়ে যাচ্ছি, বাকি দুদিন পড়ে আছে, দুটো দিনের মধ্যে একটা দিন সোমবার হলেই তাহলে 53টি সোমবার পেয়ে যাচ্ছি। তাহলে 52 সপ্তাহে 52টি সোমবার পাবো, অবশিষ্ট থাকবে দুদিন। ওই দুদিনে একদিন সোমবার হলেই বছরে 53টি সোমবার হবে, তাই তো? ওই দুদিনে দেবে। এবার সপ্তাহ কদিন, দুদিনে যে একবার হবে সপ্তাহটা 7 দিনের সপ্তাহ, এবার 7 দিন 1 সপ্তাহ সমান 7 দিন, তাহলে সপ্তাহের 7 দিনের মধ্যে দুদিন জানা আছে, সেই দুদিনে একবার সোমবার হতে হবে, তাই তো? তাহলে এখানে যদি যদি দুদিনে একদিন সম্ভাবনা হওয়ার ঘটনা হয়, যদি দুদিনে একদিন, দুদিনে একদিন সোমবার হওয়ার ঘটনা, এইটা হয়ে যাচ্ছে।
এ হয়ে যাচ্ছে দুদিনে একদিন সোমবার হওয়ার ঘটনা, তাই তো? তাহলে এটা যদি দুদিনে একদিন সোমবার হওয়ার ঘটনা হয়ে যায়, তাহলে এখানে প্রবাবিলিটি পি অফ এ কত হয়ে যাবে? অতএব পি অফ এ ইকুয়াল টু সপ্তাহে 7 দিন, পি অফ এ নাম্বার অফ স্যাম্পল স্পেস টোটাল 7 হয়ে যাচ্ছে। 7 দিনে 1 সপ্তাহ মানে 7, এই যে 52টা ওটা বাদ চলে গেল, 52টা পেয়ে যাচ্ছে। বাকি 7 দিনের মধ্যে মোট 7 দিনে 1 সপ্তাহ, 7 দিনের মধ্যে 2টো দিন পড়ে আছে, তার মধ্যে একটা হলেই হবে, তাহলে 2/7 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটাই প্রবাবিলিটি। তাহলে এটা অ্যান্সার লিখবে যে অধিবর্ষে 53টি সোমবার থাকার সম্ভাবনা। অতএব অধিবর্ষে 53টি সোমবার থাকার সম্ভাবনা 2/7। ঠিক আছে, অধিবর্ষে 53টি সোমবার থাকার সম্ভাবনা 2/7। এবার দেখো, এটা ফার্স্ট পার্ট দিয়েছিল, এটা একেরটা দিয়েছিল, একেরটা আমাদের দাগ নম্বর দেওয়া হয়নি যদিও, না একের নয়, এক দুই এমনি আছে। এবার অধিবর্ষ নয় এরকম ক্ষেত্রে অধিবর্ষ না হলে কি হবে? 1 বছর ইজ ইকুয়াল টু 365 দিন, তাই তো? এখানে ভাগ করলে 7 দিয়ে 365কে, এটা 5 7 35, তাই তো? 1 15, 7 দুগুণে 14, 1 হয়ে যাচ্ছে। তাহলে 52 সপ্তাহ 1 বছর সমান 52 সপ্তাহ 1 দিন হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা অধিবর্ষ না হলে সেক্ষেত্রে 53টি সোমবার থাকার সম্ভাবনা, তাহলে 52 সপ্তাহে 52টি সোমবার এটা আমরা পেয়ে যাচ্ছি। বাকি একদিন সোমবার হলে 53টি সোমবার হবে বছরে, 53টি সোমবার হবে, এটা বছরে 53টি সোমবার হবে, তাই তো? আচ্ছা, এবার দেখো, তাহলে নাম্বার অফ স্যাম্পল স্পেস 100, মানে এইটা 52টা পেয়ে গেলাম, বাকি 7 দিন নাম্বার অফ স্যাম্পল স্পেস কত? এস ইকুয়াল টু যদি নাম্বার অফ স্যাম্পল স্পেস হয়, এটা 7 দিন 1 সপ্তাহ। আর আমাদের যদি ওই একটা দিন সোমবার হওয়ার ঘটনা যদি এ হয়, এ ইজ ইকুয়াল টু একদিন সোমবার হওয়ার ঘটনা ওই একদিন, তাহলে এন অফ এ কত হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে। অতএব পি অফ এ কত? এন অফ এ বা এন অফ এস, মানে একটা দিনটা যে পড়ে আছে সেটা সোমবারই হতে হবে, তবেই 53টা সোমবার হবে। তাহলে এটা 1 হয়ে যাচ্ছে 7/7। তাহলে অধিবর্ষ নয়, এক্ষেত্রে আগেরটার মতো অ্যান্সার লিখবে যে অধিবর্ষ না হলে বছরে 53টি সোমবার থাকার সম্ভাবনা 1/7। অধিবর্ষ না হলে বছরে 53টি সোমবার থাকার সম্ভাবনা 1/7 সম্ভাবনা, মানে প্রবাবিলিটি হচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো 25 এ যাবো। এরও দুটো কন্ডিশন আছে। 25, 24 হয়ে গেল 25। 25-এর অঙ্ক কি বলছে? 25-এর অঙ্ক বলছে, এটা দুটো পার্ট আছে। দুটি ঝোঁকশূন্য মুদ্রা একসঙ্গে ছোঁড়া হলো। দুটি ঝোঁকশূন্য মুদ্রা একসঙ্গে ছোঁড়া হলে প্রাপ্ত স্কোর দুটি একসঙ্গে গুণ করা হয় যদি, তাহলে গুণফলের মান 12 আর যুগ্ম হবার সম্ভাবনা। তাহলে দুটি ঝোঁকশূন্য মুদ্রা একসঙ্গে ছোড়া হয়, এটা প্রথমেরটা করছি। দুটি ঝোঁকশূন্য মুদ্রা একসঙ্গে ছোড়া হলো। এন অফ এস কত? নাম্বার অফ স্যাম্পল স্পেস 6 স্কয়ার ইজ ইকুয়াল টু 36। এন অফ এস 36 হয়ে যাচ্ছে। এবার কি বলছে যে এ ইজ ইকুয়াল টু যদি গুণফলের মান 12, এ ঘটনা এ ইজ ইকুয়াল টু গুণফলের মান 12 হয়, মানে স্কোর দুটির মান 12, স্কোর দুটির গুণফলের মান, স্কোর দুটির যে দুটো স্কোর পাচ্ছি, রেজাল্ট পাচ্ছি, স্কোর দুটির গুণফলের মান 12। তাহলে এ ইজ ইকুয়াল টু কত হবে? 2 6 6 2 4 3 3 4। দেখো 2 6 12, 6 2 12, 3 4 12, 4 3 12, এটা আসছে। ঠিক আছে, তাহলে নাম্বার অফ এ কত? নাম্বার অফ এ 4, তাই তো? নাম্বার অফ এ হয়ে যাচ্ছে 4। আচ্ছা, এবার দেখো নাম্বার অফ এ যদি 4 হয়, এবার আমাদের অতএব পি অফ এ কত হয়ে যাবে?
পি অফ এ ইজ ইকুয়াল টু এন অফ এ বা এন অফ এস। এন অফ এ কত 4, এন অফ এস কত 36, ওপর নিচে কেটে দিলে 1/9 হয়ে যাচ্ছে। তাহলে এখানে অ্যান্সার লিখবে যে অ্যান্সার লিখবে কি লিখবে, যে গুণফলের মান 12 হওয়ার সম্ভাবনা, অতএব স্কোর দুটির গুণফলের মান, স্কোর দুটির গুণফলের মান 12 হবার সম্ভাবনা 1/9। স্কোর দুটির গুণফলের মান 12 হবার সম্ভাবনা 1/9 আসছে দেখো। ঠিক আছে, এটা দেখো 25-এর দাগের 1-এরটা হয়ে গেল, সহজ অঙ্ক। দেখো এবার আমরা 2-এরটায় যাচ্ছি। 2-এরটা কি বলছে দেখো, বলছে যে যুগ্ম হবার সম্ভাবনা, স্কোর দুটির গুণফলের মান যুগ্ম হবে তার সম্ভাবনা কত? তার সম্ভাবনা হয়ে যাবে, দেখো প্রথম ছক্কার স্কোর, এটা আলাদাভাবে করতে হবে, প্রথম ছক্কার ছকের আকারে করতে হবে। এটা প্রথম ছক্কার স্কোর, প্রথম ছক্কার স্কোর। এটা হচ্ছে গুণফলের মান কি বলেছে, যুগ্ম হবার জন্য, স্কোর দুটির গুণফল যুগ্ম হবার জন্য দ্বিতীয় ছক্কার স্কোর কি কি হতে পারে? গুণফলের মান স্কোর দুটির গুণফলের মান যুগ্ম হবার জন্য দ্বিতীয় ছক্কার স্কোর। ঠিক আছে, এইটা এখানে লিখে দাও নমুনা বিন্দু কটা হচ্ছে। এটা হচ্ছে নমুনা বিন্দু। এটা 6টা কন্ডিশন আসতে পারে, হ্যাঁ, কারণ এইটা 1 পড়লে কি হবে, কত হবে, 2 পড়লে কত হবে, 3 পড়লে, 4 পড়লে, 5 পড়লে, আর 6 পড়লে। ঠিক আছে, 1 পড়লে দেখো 2, 4, 6 এদের সঙ্গে গুণ করলে মানে 1, 2 গুণফলের মান যুগ্ম হলো 1, 2। 1, 2 যদি পড়ে 2, 1, 2, 1, 4 যদি পড়ে 4, 1, 4, আর 1, 6 যদি পড়ে 6, 1, 6, যুগ্ম হয়ে যাচ্ছে। নমুনা বিন্দু 3টি, কিভাবে, 1, 2, 1, 4, 1, 6, নমুনা বিন্দু 3টি হচ্ছে। যদি 2 পড়ে 2, 1, 2 মানে 2, 1, এই বিন্দুটা যুগ্ম হয়ে যাচ্ছে 2, 2, 4, 2, 3, 6, 2, 4, 8, 2, 5, 10, 2, 6, তার মানে এটা 6টা বিন্দু হয়ে যাচ্ছে। 3 পড়লে 3 দুগুণে 6, 3 4 12, আর 3 6 18, এখানে 3টে বিন্দু হয়ে যাচ্ছে। 4 পড়লে 1, 2, 3, 4, 5, 6, 4 1 4 যুগ্ম, 4 দুগুণে 8 যুগ্ম, 4 3 12 যুগ্ম, 4 4 16 যুগ্ম, 4 5 20 যুগ্ম, 4 6 24 সব যুগ্ম। তার মানে 6টা নমুনা বিন্দু আছে। 6টা নমুনা বিন্দু কি কি, 4 1 একটা, 4 2 একটা, 4 3 একটা, 4 4 একটা, 4 5 একটা, 4 6 একটা, এইভাবে প্রত্যেক ক্ষেত্রে হচ্ছে। 5 হলে 2, 5 2 একটা, 5 4 একটা, 5 6 একটা, 5 দুগুণে 10, 5 4 20, 5 6 30, প্রত্যেকটাই যুগ্ম। তাহলে এখানে 3টে হলো। আর 6 পড়লে 1 2 3 4 5 6, কারণ যুগ্ম সংখ্যার সঙ্গে যে কোনো কিছুই যাই পড়ুক যুগ্মই আসবে, তাই এক্ষেত্রে 6টা বিন্দু। ঠিক আছে, তাহলে এখানে যদি ঘটনাটা যদি বি হয়, তাহলে যুগ্ম আসার ঘটনা বি হলে, হ্যাঁ, তাহলে যুগ্ম হবার ঘটনা বি হলে এন অফ বি কত, 3 আর 6 9, 9 আর 3 12, 9 9 18, 3 আর 27 হচ্ছে 27। তাহলে পি অফ বি কত, এন অফ বি বাই এন অফ এস ইজ ইকুয়াল টু, এন অফ বি কত 27, এন অফ এস কত 36, তাই তো, এখানে 6 স্কোয়ার 36। আচ্ছা, এটা কেটে গেলে 9 দিয়ে 3 4, 3/4 আসছে। ঠিক আছে, দেখো তাহলে এখানে অ্যান্সার লিখবে যে রেজাল্ট যুগ্ম হওয়ার সম্ভাবনা 3/4, অতএব যুগ্ম হবার সম্ভাবনা 3/4। নেক্সট দেখো 25-এর দাগে 2 গেল, এটা 26। বলতে 4টি 1 টাকার মুদ্রা, 3টি 50 পয়সার মুদ্রা যথেচ্ছভাবে এক লাইনে রাখা হয়, তাহলে প্রমাণ করো প্রান্তীয় মুদ্রা দুটি 50 পয়সা হওয়ার সম্ভাবনা 1-এর সাথে, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, 4টি 1 টাকার মুদ্রা
আর 3টি 50 পয়সার মধ্যে, তাহলে মোট মুদ্রা কত? মোট মুদ্রা 7টি, ঠিক আছে, মোট মুদ্রা হয়ে যাচ্ছে 7টি। তাহলে কত প্রকারে এটার মোট মুদ্রা যেহেতু 7টি, এই 7টি মুদ্রা কত প্রকারে থাকতে পারে? 7টি মুদ্রা থাকতে পারে, তাহলে মোট বিন্যাস কত হবে? 7 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, যেহেতু 4টি এক প্রকার আর 3টি এক প্রকার, তাই তো? আচ্ছা, এবার দেখো দুটি 50 পয়সার মুদ্রা দুই প্রান্তে যদি আমরা রাখি, তাহলে মাঝখানে মোট কটা মুদ্রা হয়ে যাচ্ছে? দুটি 50 পয়সার মুদ্রা দুই প্রান্তে রাখলে মাঝে শুধুমাত্র টোটাল 50 পয়সার মুদ্রা 3টি, তাই তো? মোট 50 পয়সার মুদ্রা কটি বলেছে? মোট 50 মুদ্রা, দুটি 50 পয়সার মুদ্রা দুই প্রান্তে থাকলে মাঝে একটি 50 পয়সার মুদ্রা থাকবে, মাঝে একটি মাত্র 50 পয়সার মুদ্রা থাকবে, তাই তো? তাহলে আর বাকি 4টি 1 টাকার মুদ্রা মাঝে থাকবে, বাকি 4টি 1 টাকার মুদ্রা মাঝে থাকবে, ঠিক আছে, বাকি 4টি 1 টাকার মুদ্রা মাঝে থাকবে। তাহলে এই 5টি মুদ্রার বিন্যাস কি হবে? 5টি মানে দুটো দু প্রান্তে থেকে গেল, তো দুটো দু প্রান্তে 50 পয়সা থেকে গেল, তাহলে মাঝে 4টে 1 টাকা হয়ে যাচ্ছে আর একটা 50 পয়সা। সেই এই যে 5টা মাঝে থাকছে তাদের বিন্যাস হয়ে যাবে, তাই তো? তারা কত প্রকারে থাকতে পারবে? তাহলে এই 5টি মুদ্রার বিন্যাস হয়ে যাবে, এই 5টি মুদ্রার বিন্যাস কিভাবে হবে? 5 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল উপায়, তাই তো? আচ্ছা, তাহলে সম্ভাবনা কত হচ্ছে? কি চাইছে এখানে? যে দুটো দু প্রান্তে থাকার সম্ভাবনা, প্রান্তীয় মুদ্রা দুটি 50 পয়সা হওয়ার সম্ভাবনা। একবার অ্যান্সার লিখে করে দিচ্ছি। অতএব প্রান্তীয় মুদ্রা দুটি 50 পয়সা হবার সম্ভাবনা, এইটা হচ্ছে এই মানটা উপরে হবে, তাই তো? 5 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল, আর মোট বিন্যাস যেটা 7 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল, এটা নিচে। তাহলে ক্যালকুলেশনটা করলে কত আসছে? 5 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল, এটা কেটে গেল, তাই তো? এখানে রেজাল্ট আমরা যদি এইখানে লিখি, এটা হচ্ছে 7 6 5 ফ্যাক্টোরিয়াল, এটা 5 ফ্যাক্টোরিয়ালটা আমরা লিখে দিচ্ছি, 3 ফ্যাক্টোরিয়ালটা 3 ইন্টু 2 ভেঙে দিচ্ছি, 5 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, 3 2 2 2 কেটে গেল, ইজ ইকুয়াল টু 1/7। দেখো অ্যান্সার এসে গেল, ঠিক আছে? হলো একদম সহজ অঙ্ক। দেখো দেখো 26-এর দাগের অঙ্ক হয়ে গেল। হ্যাঁ, 23 থেকে শুরু করেছিলাম, 26-এর দাগের অঙ্ক হলো। আজকের ক্লাস আমরা এখানেই কমপ্লিট করব। তো 23 24 25 26 কমপ্লিট হলো। পরবর্তী ক্লাসে আমরা 27 থেকে শুরু করব, সংক্ষিপ্ত প্রবাবিলিটি, সংক্ষিপ্ত 27-এর অঙ্ক থেকে পরবর্তী ক্লাসে শুরু করব। প্রবাবিলিটি অঙ্ক খুব ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করবে। ক্লাস 11-এর প্রবাবিলিটি ছাড়াও ক্লাস 12-এর প্রবাবিলিটি আছে, তাই খুব ভালোভাবে জেনে রাখা দরকার, ঠিক আছে? তো আমাদের চ্যানেলের প্লেলিস্টে তোমরা ক্লাস 9 থেকে ক্লাস 12-এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন পেয়ে যাবে। যে কোনো প্রবলেম হলে আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা সলিউশন দেখতে পারবে, ঠিক আছে? আজকের মতো ক্লাস আমরা এখানে স্টপ করছি, ফিরে পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে 27 থেকে শুরু করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।